বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে মোহনা টিভি আয়োজনে সাম্যের কবি, বিদ্রোহী কবি শীর্ষক বিশেষ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের জাতীয় কবি, প্রাণের কবি, প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল ১১ই জ্যৈষ্ঠ এবং ইংরেজি ১৮৯৯ সালে। তার মৃত্যু হয়েছে ঢাকায় ১৯৭৬ সালের ২৯ আগস্ট, অর্থাৎ বাংলা ১২ ভাদ্র। কিন্তু আমাদের যে পঞ্জিকা, বাংলা একাডেমির পঞ্জিকা, তার আলোকে বর্তমানে ২৯শে অগস্ট হয়ে গেছে ২৭শে অগস্ট। তাই আমরা সেইভাবেই উদযাপন করি বা পালন করি। নজরুল আমাদের জাতীয় কবি, জাতিসত্তার কবি, জাতীয় মূল্যবোধের কবি। সারা পৃথিবীর মানুষ আমরা তাকে ভালোবাসি, তাকে শ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচনা করি। আজকে তার এই মৃত্যু দিবসে আমরা একটি অনুষ্ঠান সাজিয়েছি, যেখানে কিছু কবিতা এবং কিছু গান থাকবে। শিকল পূজার পাশান বেদি, ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি, ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশে, শেখায় গে দক্ষ কেড়ে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি, ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা করে প্রলয় বিশাল ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। আমরা শুনলাম একটি সম্ভবত কণ্ঠে জাগরণমূলক গান। আমরা যেটাকে বলি ভাঙার গান, এই গানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এই গানগুলি তৎকালীন ব্রিটিশ আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্যবহৃত হয়েছে। এইবার ৫ই আগস্ট যে গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, সেখানে রাস্তাঘাটে আমরা দেখতে পেয়েছি যে এই গানটি বারবার গীত হচ্ছে। আমরা মনে করি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই গানটি সারা পৃথিবীর মানুষই পছন্দ করে। উল্লেখ করা দরকার যে এই গানটি যুগ 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 ধরে মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাবে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবিতা বিদ্রোহীর আবৃত্তি শুনবেন। প্রথমে কিছু অংশ বাংলায় এবং পরে সম্পূর্ণটি ইংরেজিতে। আনিস ফাতেমা, যিনি নজরুল একাডেমির অনুবাদ বিষয়ক সম্পাদক এবং মানরাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের লেকচারার, কবিতাটি আবৃত্তি করবেন। বলবীর বল উন্নত নমশির, শির নেহারি আমারি নত শির ওই শেখর হেমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক দুলোক ঘোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলবীর বল উন্নত মমশির। কবিতাটির ইংরেজি অনুবাদ দ্য রিবেল। Declare, O hero, declare, my head is the highest, witnessing my head bows down the Himalayas.
declared, O hero, surpassing the inordinate sky of the universe, leaving behind the sun, moon, planets, and the stars, crossing the earth, the heaven, and space above, piercing the throne of the Lord, I, the Spirit, the wonder of God, am raised. The Lord Rudra sparks on my forehead, marking the victory, vanishing the boasting of the Lord. I am the bloody red morn's soul youthful. I am swelling windy ebullience, the ocean's ecstatic roaring. I am the magnificent, the bold radiant lighting. I am the shaking splashing stream, handle of the sun swinging. I am a maiden's free hairy flow, the flame of her ravishing sight. I am the teenager's heart, fierce in love. I am the thankful delight. The rebel, tired of war, that they will catalyze calmness in my restless desire. Being the rebellious Bhrigu, on the Lord's bosom, I will stamp my footmark. Being the Creator Himself, the agony-giving, whimsical Lord's chase, I will tear apart. Being the rebellious Bhrigu, on the Lord's bosom, I will stamp my footmark. I will tear the whimsical Lord's chest apart. I am the ever rebel hero, rising alone, leaving behind the universe my head the highest. তুমি নজরুলকে যে এই যে ইংলিশ মিডিয়ামের একজন শিক্ষিকা হয়ে, একজন লেকচারার হয়ে কিভাবে ধারণ করো এবং লালন করো, একটু সংক্ষেপে বললে আমরা খুশি হব। আমি একটা কথা বলতে চাই খুব স্পষ্ট করে, যে একজন ভালো মানুষের, একজন সৎ মানুষের যদি সে কিছুটা সাহিত্য মনা হয়, নজরুলকে ধারণ না করে তার কোনো উপায় নেই। বাহ! আমার মনের যেই কথাগুলো আমি বলতে চাই, সেই কথাগুলো বলার মতো ভাষা আমার জানা নেই, যে ভাষা নজরুল সাহিত্যে আছে। তাই আমি নজরুল সাহিত্য চর্চা করি। এবং একজন শিক্ষিকা হিসেবে একটা কথা আমি বলতে চাই, আমাদের দেশের ছেলেমেয়েদের, যারা এখন উঠতি বয়সের ছেলেমেয়ে স্কুল কলেজে লেখাপড়া করছে, তাদের হাতে যদি নজরুল সাহিত্য তুলে দেওয়া যায়, তারা যদি এই নজরুল সাহিত্য নিয়ে গবেষণা করে, চর্চা করে, তাহলে আমাদের এই মেধাবী ছেলেমেয়েরা তাদের মেধা এবং প্রতিভা প্রমাণের একটা চমৎকার সুযোগ পাবে। সেই চিন্তাটা মাথায় নিয়ে মূলত আমি নজরুল সাহিত্যের কাজগুলো করি।
আমরা স্বরলিপির কণ্ঠে একটি আধুনিক অঙ্কের গান শুনলাম। যে জানা দরকার যে কাজী নজরুল ইসলাম সর্বপ্রথম আধুনিক অঙ্কের গান লিখেছেন। আমাদের ভালোবাসার কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় ভাণ্ডার থেকে আজকে আমি কিছু অপ্রচলিত গান আমি আপনাদের শোনাবো। এই গানগুলো অল্পশ্রুত, প্রচুর, আমি বলবো না যে একেবারে অপ্রচলিত, স্বল্পশ্রুত। আসলে যদিও মৃত্যুবার্ষিকীতে সবাই ডিমান্ড করেন যে আমরা শুধু বিদায়ের গান গাইবো, কিন্তু আমিও চাই এখানে যে কিছু বৈচিত্র্যময় ভাণ্ডারকে তুলে ধরতে। চোখ গেল পাখি, চোখ গেল, চোখ গেল, কেন ডাকিস রে? চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। তোর চোখে কার চোখ পড়েছে নাকি রে? চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। চোখ গেল, চোখ গেল, কেন ডাকিস রে? চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। তোর চোখের পালির জ্বালা জানে সবাই রে, জানে সবাই। চোখে যার চোখে পড়ে তার ওষুধ নাই রে, তার ওষুধ নাই। কেঁদে কেঁদে অন্ধ হয় তাহার আঁখি রে। চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি। চোখ গেল, চোখ গেল, কেন ডাকিস রে? চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি।
গেল পাখি চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি রে চোখ গেল পাখি তোর চোখে কাহার চোখ পড়েছে নাকি রে চোখ গেল পাখি রে চোখ গেল পাখি চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি রে চোখ গেল পাখি চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। মহান শিল্পী আব্বাসউদ্দিন এসে তিনি তার যে কুচবিহারের ভাওয়াইয়া গান দিয়ে উজ্জীবিত করলেন বাঙালি জাতিকে, এবং সেই সূত্র ধরে কাজী নজরুল ইসলাম একটি লোক অঙ্গের গান তার জন্য রচনা করলেন। সেই গানটি হচ্ছে চোখ গেল কেন ডাকিস সে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবারে একটি বিরতি নেব এবং অতি শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হব। বিরতির পর আমরা আবার ফিরে আসলাম সুন্দর সুন্দর গান কবিতা শোনাতে। আপনারা লক্ষ্য করেছেন দর্শক শ্রোতা যে আমরা কিন্তু খুব পরিচিত এবং একেবারেই কম পরিচিত গান করছি না, আমরা এমন এমন গানগুলো করছি যা একসময়ে মানুষকে ভীষণভাবে শিহরিত করেছিল। সেই সমস্ত গানগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা যারা নজরুল চর্চা করেন, নজরুলকে ভালোবাসেন, জানতে চান, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভুল করবেন না, আপনাদের প্রিয় কবিকে নিয়মিত কাজী নজরুল ইসলামের কথা বলবেন, কারণ তিনি আমাদের জাতীয় কবি, জাতির সত্তার কবি, জাতীয় মূল্যবোধের কবি। শূন্য এ বুকে পাখি মোরায়ে ফিরে
বনে মেলিয়া শত শত পর গগনে মেলিয়া শত শত পর খোঁজে তোরে তরু করে সুন্দর তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায়ে লতা ধুলা তুই ফিরে এলে রে চঞ্চল আবার ফুটিবে বনে ফুলদল তুই ফিরে এলে রে চঞ্চল আবার ফুটিবে বনে ফুলদল ধূসর আকাশ হইবে সুনীল ধূসর আকাশ হইবে সুনীল তোর চোখের যাওয়া শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় দূরে না এরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায় শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। এবারে একটি অত্যন্ত বিখ্যাত গান শুনলেন যার ঐতিহাসিক মূল্য আছে। রবীন্দ্রনাথ ঠাকুর একবার জ্ঞান গোস্বামীকে একটি গান গাওয়ার জন্য তার হিন্দুস্তান রেকর্ডে দাওয়াত করেছিলেন। সেখানে গানটি গাওয়ার সময় রবীন্দ্রনাথ পছন্দ করেননি এবং তাকে বকাঝকা করে বের করে দিয়েছেন যে তুমি আমার গান গাইতে পারবে না। তখন জ্ঞান গোস্বামী অনেক দুঃখে কাজী নজরুল ইসলামের কাছে আসেন এবং নজরুল ইসলাম তখন রিহার্সাল রুমে গান শেখাচ্ছিলেন। তাকে এসে বলার পরে তিনি অবাক হয়ে গেলেন যে জ্ঞান গোস্বামী তার কাছে এসেছেন। সে বলল, আচ্ছা জ্ঞানবাবু আপনি কিসের জন্য এসেছেন? বলে, আমার সঙ্গে একটা বিশেষ কথা আছে আপনার, সেটা শুনতে হবে। বলে, বলুন বলুন। বলে, দেখেন রবীন্দ্রনাথ আমাকে এইভাবে অপমান করেছে, আমি অপমানিত বোধ করছি, আমাকে আপনি একটি গান লিখে দেন, এক্ষুনি আমি এটা রেকর্ড করব। তখন বলল যে ঠিক আছে, আপনি ঠান্ডা হন, শান্ত হন, উনি তো খুবই বড় কবি, রাগ করতেই পারেন, আপনি এটা মনে কিছু করবেন না। তখন বলল যে কি বলেন? বলে যে এই একটা গান আমি করছিলাম, উনি বলছে এটা হচ্ছে না। তখন বলল যে আচ্ছা ঠিক আছে, ওই গানটির সুর আপনি গুনগুন করে গান তো। যখন উনি গেয়েছেন বলে আপনি একটু বসেন, সঙ্গে সঙ্গে উনি এই শূন্য এ বুকে পাখি মোর এই গানটি লিখে ফেললেন এবং রবীন্দ্রনাথের যে অনুসারী গানটি তৈরি করলেন এবং জ্ঞান গোস্বামীকে শিখিয়ে দিলেন। এই রেকর্ডটি আজকে এত বিখ্যাত হয়েছে আমাদের সমস্ত মানুষের কাছে। এই হলো ছোট্ট ইতিহাসটি। বিদেশিনী আমি নই বিদেশিনী, বিদেশিনী বিদেশিনী আমি নই বিদেশিনী। ওই ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী, ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী। আমি নই বিদেশিনী, বিদেশিনী বিদেশিনী নই বিদেশিনী আমি নই বিদেশিনী।
সঙ্গিনী ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী আমি নহি বিদেশিনী 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 নহি বিদেশিনী আমি নহি বিদেশিনী আমি নহি বিদেশিনী আমি নহি বিদেশিনী। বারবার বলেছি যে নজরুল বিভিন্ন অঙ্গের গান লিখেছেন, তাতে বিদেশি শব্দ ব্যবহার করেছেন এবং বিদেশি ভাষা ব্যবহার করেছেন, বিদেশি ঢং ব্যবহার করেছেন, ছন্দ ব্যবহার করেছেন। এই যে গানটি শুনলেন ফাহমিদা রহমান গাইল, এটার মধ্যে আপনি ছন্দটাই দেখবেন ওয়েস্টার্ন, পশ্চিমা ঢঙে গানটি উপস্থাপন করা হয়েছে। এটি হচ্ছে নজরুলের বিশেষত্ব। নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা আনমনে ভাষাও চম্পা শেফালিকা মনে ভাষা চম্পা শেফালিকা কাবেরী নদী জলে কে বালিকা কাবেরী নদী জলে কে বালিকা।
কাবেরী নদী চলে কে গো বালিকা কাবেরী নদী চলে কাবেরী নদী চলে কাবেরী নদী চলে কে গো বালিকা। এই যে গানটি গেয়েছেন এটি একটি রাগাশ্রয়ী গান। এই রাগটি হচ্ছে কর্ণাটক সীমান্ত। চমৎকারভাবে গানটি গেয়েছেন ইয়াসমিন মুস্তাক। কাজী নজরুল ইসলাম প্রথম পারস্যের সুর অবলম্বনে তিনি বাংলা গানে গজল সৃষ্টি করেন। কে বিদেশি হচ্ছে সেই ধরনের একটি গজলাঙ্গের গান যখন নজরুল রচনা করেন তখন যত আশেপাশের বাঙালি কলকাতায় এবং আশেপাশে ছিল তারা পাগলের মতো করতে থাকে এই গানটি নিয়ে। তারা রাস্তাঘাটে সমস্ত জায়গায় গানটি গাইতে থাকে, কারণ এটি হচ্ছে গজলাঙ্গের গান এবং গজলাঙ্গের গান পারস্যের সুরে রচিত হয়ে থাকে। বাঁশির বাঁশি বাজাও বনে কে বিদেশি বনয় দাসী বাঁশির বাঁশি বাজাও বনে সুর সোহাগে তন্দ্রা লাগে কুসুম বাগের গুলবাদনে কে বিদেশি বনয় দাসী বাঁশির বাঁশি বাজাও বনে। ঝিলিয়ে আসে ভ্রমরা পাখা জ্যোতির চোখে আবেশ মাখা ঝিলিয়ে আসে ভ্রমরা পাখা জ্যোতির চোখে আবেশ মাখা কাতর ঘুমে চাঁদি মারা কাতর ঘুমে চাঁদি মারা ভোর গগনের দর দালানে দর দালানে ভোর গগনে কে বিদেশি বনয় দাসী বাঁশির বাঁশি বাজাও বনে। লজ্জাবতীর ললিত লতা শিহর লাগে উলঙ্গ ব্যথায় লজ্জাবতীর ললিত লতা শিহর লাগে উলঙ্গ ব্যথায় বালিকা সম বধুরে জড়ায় বালিকা বধূ সুখ স্বপনে এই বিদেশি বনয় দাসী বাঁশির বাঁশি
উতলা বিরোহী মনে তুই উতলা বিরোহী মনে কে বিদেশি বনয় উদাসী বাঁশের বাঁশি বাজাও বনে সুর সোহাগে তন্দ্রা লাগে কুসুম বাগে ফুল বদনে কে বিদেশি বনয় উদাসী বাঁশের বাঁশি বাজাও বনে বাঁশের বাঁশি বাজাও বনে বাঁশের বাঁশি বাজাও বনে। কাজী নজরুল ইসলামের মৃত্যুর সময় যে ঘটনা হয়েছিল সেটি একটি বিশাল ঐতিহাসিক কাণ্ড। সেই সময় আমাদের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি দায়িত্বে ছিলেন। তাই মৃত্যু হওয়ার পরে সমস্ত ভারটাই আমাদের প্রেসিডেন্ট জিয়ার উপর বর্তায়। প্রথমেই দৌড়ে ছুটে চলে যান পিজি হাসপাতালে, সেখানে মোনাজাত করেন, তার লাশ দর্শন করেন। তার পাশে কবি কাজী মোতাহার হোসেন উপস্থিত ছিলেন, তিনিও ফাতিহা পাঠ করেন। শেষ পর্যন্ত লাশ দাফন করার জন্য যখন জানাজার জন্য রেসকোর্স ময়দানে নেওয়া হয়, আমিও সেখানে ছিলাম এবং আমি সব দেখেছি, প্রত্যক্ষ করেছি। লক্ষ লক্ষ দেশের জনগণ কান্না করছিল এবং কবির জন্য মোনাজাত করছিল, অন্তর থেকে তারা জানাজার নামাজ আদায় করছিল। প্রেসিডেন্ট জিয়া তার নিজের কাঁধে লাশের যে বিছানা তা তিনি বহন করেন। তিনি শেষ পর্যন্ত ওই টিএসসিতে শেষবারের মতো দেখার পরে তাকে দাফন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে স্থান নির্ধারণ করেন এবং সেখানে তিনি অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন যে কবির পরিবারের কেউ হয়তো কলকাতা থেকে আসবে। কিন্তু যখন সন্ধ্যার প্রায় হয়ে গেল তখন সবাই বলল যে আর দেরি করা ঠিক হবে না এবং শেষ পর্যন্ত তাকে কবর দেওয়া হয়েছিল। কিন্তু উল্লেখ করার দরকার, একটা গোষ্ঠী কিন্তু চায়নি যে নজরুলের কবর বাংলাদেশে হোক। তারা চাচ্ছিল যে যেভাবেই হোক কবরটি যদি কলকাতায় হয় তাহলে ওখানে আর মানুষ যাবে না, এত ভিড় হবে না, নজরুলের কদর এত থাকবে না। কিন্তু জিয়াউর রহমান অত্যন্ত কৌশলে তিনি একদম সততার সঙ্গে তিনি দাফন করেছিলেন যে লাশের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য। তারপরে যখন সন্ধ্যার পরে ফিরে আসে কবিপুত্র সব্যসাচী, তখন তিনি দুঃখ করেন যে মা বলেছিল বাবার পাশে তাকে রাখতে, তাই সেটা আমার হলো না। তখন জিয়াউর রহমান সাহেব বুঝিয়েছেন যে না, আমরা তো এতক্ষণ লাশ রাখতে পারি না, এটা হয়ে যায়। কিন্তু আমরা মনে করব যে আমাদের বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, আশা, সব কিছু স্বপ্ন পূর্ণ করেছেন আমাদের ভালোবাসার প্রেসিডেন্ট, মহান ব্যক্তিত্ব জিয়াউর রহমান। পাকিস্তান আমলে 24 বছর এবং আমরা বাংলাদেশ আমলে এই 54 বছর নজরুলকে আমরা পাঠ্যপুস্তকে তেমন করে পাইনি। আপনারা দুই একটি কবিতা পেয়েছেন যেটা স্কুলে আছে অথবা কলেজে আছে, একটু সামান্য পড়ায়, কিন্তু বাধ্যতামূলক নয়। রবীন্দ্রনাথ যেমন অনার্সে 100 পরীক্ষা, মাস্টার্সে 100 পরীক্ষা, কিন্তু নজরুল কিন্তু না। আমি পরীক্ষা দিয়েছি 70 সালের থেকে 76 সাল পর্যন্ত, সেখানে ছিল নজরুলের 15 নম্বর অনার্সে, 15 নম্বর হচ্ছে আপনার মাস্টার্সে। বাংলা সাহিত্যে যারা পড়াশুনো করেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের জানতে ইচ্ছে করে আপনারা কি আসলে কি নজরুল জানেন? আপনাদের কাছে কি নজরুল পড়ানো হয়? আপনারা কি কাউকে পড়ান? কোনো ছাত্রছাত্রীকে পড়ান? তাহলে আমরা মনে করি বর্তমান সরকার, পরবর্তী সরকার সতর্ক হওয়া উচিত যাতে আমরা নজরুলকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে পারি, পাঠ্যপুস্তকে প্রবেশ করিয়ে আমরা সমস্ত ছেলে মেয়েকে সমৃদ্ধ করতে পারি। এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান যারা দেখেছেন তাদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি। নিশ্চয়ই হয়তো আপনাদের আমাদের সামান্য
এই বিশেষ আয়োজন হয়তো ভালো লেগেও থাকতে পারে, এবং ভালো লাগলে আপনারা নিশ্চয়ই আমাদেরকে লাইক দিবেন, কমেন্ট করবেন, এই আশাই বাদ ব্যক্ত করে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, জানবরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও